মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে, খুব বেশি সর্বাত্মক না হলেও বেশি ইন্টেন্সিভ যুদ্ধ বলাই যায়, এবং অনেকগুলো দেশের মধ্যে জড়িত হয়েছে, যদিও অ্যাক্টিভলি না। কিছু কিছু দেশ আক্রান্ত হয়েও এখনও যুদ্ধে জড়িয়ে পড়েনি, সৌদি আরব, বাহরাইন, কাতারের মতো দেশগুলো। মূলত আমরা এর মধ্যে দেখেছি নিশ্চয়ই ইসরায়েল আর আমেরিকা ইরানকে আক্রমণ করছে, ইরান পাল্টা আক্রমণ ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল এবং এমন কতগুলো দেশে যেগুলোতে আমেরিকার ঘাঁটি আছে। যুদ্ধ নিয়ে পর্যালোচনা করার জন্য বসিনি, যদিও আমি এই যুদ্ধটা নিয়ে আমার কিছু বিশ্লেষণ আমি জানাতে চাই। আপনারা জানেন আমি এই ধরনের ইস্যু নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার এই চ্যানেলে তো বটে, আমার জাহেদস টেক অন জিওপলিটিক্সেও আমি এ ধরনের ইস্যু নিয়ে প্রচুর কথা বলেছি, যদিও আমি ঠিক জানি না সরকারের যে পজিশনে আছি সেখানে বসে অপিনিয়ন কতটুকু স্পষ্টভাবে দেওয়া যাবে। যাই হোক, আমি অন্য একটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। আসলে এই যুদ্ধটার ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতির উপরে কীভাবে পড়ছে এবং আমাদের আশু করণীয় কী। প্রথম আসলে এসে একটু বোঝা দরকার, এই যুদ্ধ কি অনেক বেশি দীর্ঘ হবে। মানে আমেরিকা যেভাবে বলছে তারা রেজিম চেঞ্জ করতে চায়, আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলার পর রেজিম চেঞ্জ হয়ে যাবে, সেটা তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এটা বলাই হয় যে এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে গ্রাউন্ড অ্যাটাক ছাড়া আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমেরিকা কি তার এই যে ঘোষণাটা আছে, ট্রাম্প যে ঘোষণা করেছেন যে তারা রেজিম চেঞ্জ চান, সেটা নিশ্চিত করার জন্য তারা গ্রাউন্ড অ্যাটাক করবেন, এ ধরনের সম্ভাবনা উড়িয়ে তারা দেননি দেখলাম সাম্প্রতিক সময়ে। কিন্তু এত দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে তারা ঢুকবেন কি না। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে একরকম ইস্যু, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আরেক রকম হিসাব। এখন যে ফর্মে যুদ্ধ হচ্ছে, এই ফর্মের যুদ্ধটা আসলে খুব বেশি সময় চলা সম্ভব না। আমরা অনেকে ইরানের আক্রমণ দেখছি, ইরান তেল আবিব, জেরুজালেম, হাইফা বিভিন্ন সিটিতে ইসরায়েলিদেরকে টার্গেট করছেন, আমেরিকার একটা বেজ অ্যাটাক করেছেন, সৌদি আরবের অ্যাটাক করেছে, সৌদি আরবের অয়েল ফ্যাসিলিটিগুলোতে, কাতারের গ্যাস ফ্যাসিলিটিগুলোতে যেখানে গ্যাসের লিকুইফিকেশন হয়, এলএনজি তৈরি হয়, সেই জায়গাগুলোতে অ্যাটাক করছে। কিন্তু এই অ্যাটাক করার সক্ষমতা ইরানের খুব বেশি দিন আসলে থাকবে না। এর আগে ওই যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, যুদ্ধ না আসলে এগুলো এক ধরনের সংঘাত, কারণ কোনো দেশ যুদ্ধ ঘোষণা করেনি ইরান এবং ইসরায়েলের মধ্যে। তখনও বলা হতো এই কথা, তখন আমি নিজেও বলেছি যে এই যুদ্ধগুলো এক ধরনের সেলফ লিমিটিং, কারণ যে রেঞ্জের অস্ত্র দিয়ে, সেটা ড্রোন হোক, ব্যালিস্টিক মিসাইল হোক, দিয়ে এই যুদ্ধগুলো করতে হয়, সেগুলো স্টক পাইল খুব বেশি থাকে না। ইরানেরও এটা খুব বেশি নেই। তো ইরান এখন যতটা অ্যাটাক করতে পারছে, আস্তে আস্তে তার এই অ্যাটাকের সম্ভাবনা ধার কমতে থাকবে, এটাই নিয়ম। আবার একই সাথে যে পক্ষ আক্রমণ করছে, সেই ইরানের বিরুদ্ধে যে ডিফেন্স তাকে করতে হচ্ছে, সেটা খুব বেশি দিন সে করে যেতে পারে না। আমি অনেক দিন আগে একটা খুব ডিটেইলড আলোচনা করেছিলাম যে ধরনের প্রিমিটিভ অস্ত্র দিয়ে এখন, বিশেষ করে ড্রোন, ইরানের এই ড্রোন প্রযুক্তি খুবই ভালো। আমরা রাশাকে দেখেছি, ইভেন তার যখন নিজস্ব ক্যামিকাজের ড্রোনগুলো খুব এফেক্টিভ ছিল না, ল্যান্সেট তারা এনেছে, তার আগে ইরানের শাহেদ দিয়ে তারা ইউক্রেনকে অ্যাটাক করেছিল। সো ইরান নিজে এটা প্রচুর তৈরি করে, কিন্তু যেটা হয়, এটাকে যখন ঠেকাতে যাওয়া হয় তখন সবসময় তাই ইন্টারসেপ্ট করা হয় যে মিসাইলগুলো দিয়ে, সেগুলো সবসময় অনেক বেশি অ্যাকিউরেট হতে হয়, কারণ সে একেবারে পিন পয়েন্ট একটা টার্গেটে হিট করতে হয়। আর অন্যান্য ক্ষেত্রে একটা ব্যালিস্টিক মিসাইল বা একটা ড্রোন যদি হয়, সে তার একটা রেডিয়াসের মধ্যে, মোটামুটি টার্গেটের 50 ফিট রেডিয়াসে পড়লো, সেটাও খুবই বড় সাকসেসফুল অ্যাটাক হবে। কিন্তু এই কাজটাই আসলে ইন্টারসেপ্টারের ক্ষেত্রে সম্ভব না। সো এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ইসরায়েলের পক্ষে বা আমেরিকার পক্ষে অন্যান্য দেশগুলোকে রক্ষা করে এই অ্যাটাক চালিয়ে যাওয়া খুব সোজা না। শুধু সেটা না, আমেরিকা এখনও নিজে সম্ভবত শুধুমাত্র টমাহক মিসাইল দিয়ে অ্যাটাক করছে, এয়ার অ্যাটাক করছে মূলত ইসরায়েল। আমেরিকা কিছু এয়ার অ্যাটাক শুরু করেছে। আমেরিকার টমাহক মিসাইলের স্টক পাইল অনেক বেশি না। মানে মোদ্দা কথাটা যেটা, সেটা হচ্ছে এই যুদ্ধ এই ফর্মে চলতে থাকলে খুব বেশি দিন চলবে না, এবং ধারণা করা যায় এর চেয়ে খুব বেশি না চলারই কথা। দীর্ঘমেয়াদী চললে ইটস এ ডিজাস্টার, সেটা পরের কথা। কিন্তু আমাদের শর্ট টার্মে আসলে কী কী সমস্যা তৈরি হচ্ছে আমরা দেখছি যে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তেলের দাম বেড়ে গেছে, এলএনজির দাম বেড়ে গেছে, এবং এটা আরও খুব দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ ইরান ঘোষণা করেছে তারা হরমুজ স্ট্রেইট দিয়ে কোনো জ্বালানি তেল সরবরাহ করতে দেবে না, তাতে তারা আগুন জ্বালিয়ে দেবে। আমরা যারা জিওপলিটিক্সের বেসিকটা জানি, যে এগুলোকে চোক পয়েন্ট বলে, জিওপলিটিক্যাল বা স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। আর বেশ কিছু দেশ থেকে এখানে এই ন্যারো স্ট্রেইটটা দিয়ে জাহাজ যায়, এবং ইরান চাইলে এটা বন্ধ করে দেওয়া আসলে কোনো ব্যাপারই না। এটা অ্যারাউন্ড 30 কিলোমিটার মতো ওয়াইডার, কিন্তু জাহাজ মুভ করতে পারে এই জায়গাটা 10-11 কিলোমিটারের বেশি না। সো এখানে ইরান খুব ইজিলি
যে কোনো রকম কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। ফলে আমরা ধারণা করতেই পারি জ্বালানি তেল এবং তরলীকৃত যে গ্যাস সেটার দাম বাড়বে, এবং ঘটনাচক্রে আমরা কাতার থেকে গ্যাস অনেক বেশি কিনি, সেটার ফ্যাসিলিটি অ্যাটাক্ট হয়েছে, সেটার জাহাজ আসা নিয়ে সমস্যা হবে, নানান কিছু। সো আমরা ইমিডিয়েট যে বিপদটায় পড়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আমাদের জ্বালানি তেলের সংকট। আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ খুব বেশি না, বিশেষ করে ডিজেলের। পেট্রোল অকটেন ডিজেলের তুলনামূলকভাবে দ্বিগুণ আছে, কিন্তু ডিজেলই আসলে আমাদের অর্থনীতির লাইফলাইন। আমরা জানি যে ট্রাক বা বড় যানবাহনগুলো সেটা দিয়েই চলে। সো এই একটা ঝুঁকির জায়গা তৈরি হয়েছে, সেটা আমরা নিশ্চিত আমাদের সরকার অল্টারনেটিভ ব্যবস্থা করবেন, কিন্তু দাম তো বেড়ে যাচ্ছে। সো দাম যখন বাড়তে থাকবে, সরকারের দাম বাড়ানোর চাপ থাকবে, আর দাম না বাড়ালে ভর্তুকি দিতে হবে, এই পরিস্থিতি আছে। আরও বড় সংকট তৈরি করবে সম্ভাবনা আছে এলএনজির ক্ষেত্রে। আমরা এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি এলএনজির ওপর, এটা শেখ হাসিনার সময় আমাদের গ্যাস এক্সপ্লোরেশন না করার কারণে, এটার ভিত্তি করে একটা ধান্দাবাজি, আমি এগুলোকে ব্যবসা বলি না, ধান্দাবাজি তৈরি হয়েছিল শেখ হাসিনার ক্রোনিদের। সেটার মাসুল আমরা এখন এসে পড়বে খুব স্বাভাবিকভাবেই। সো এলএনজির দাম যদি অনেক বেড়ে যায়, আমাদের বিদ্যুৎ উৎপাদন করা, মানে বিদ্যুৎ আইদার আমরা যদি তেল দিয়ে করতে যাই, অথবা আমাদের অনেকগুলো প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্র আছে, আইপিপি যেগুলো আছে সেগুলো গ্যাস দিয়ে চলে, সেই গ্যাস দিয়ে চললে এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে বিদ্যুৎ উৎপাদনও খুবই কস্টলি হয়ে যাবে। সেই একই পুরনো ডিলেমা যে আমি প্রথম কথা হচ্ছে আমি যথেষ্ট পরিমাণে এলএনজি পাবো কি না, আমি যদি পাইও সেটা যে দামে কিনতে হবে, তাতে বিদ্যুৎ তৈরি করে কি পোষানো যাবে? আমরা কিছুদিন আগেই খেয়াল করেছি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এটা জানিয়েছেন, বিরাট অঙ্কের বকেয়া বাকি আছে এবং প্রায় দেউলিয়া একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের সরকার যাত্রা শুরু করেছে। শুধু তাই না, ডক্টর ইউনূসের সরকারও একটা লম্বা সময়ে পেমেন্ট বন্ধ করে রেখে দিয়েছিল। সো এই প্রেক্ষাপটে আমাদের সামনে গ্রীষ্মকাল এসে হাজির হচ্ছে। আমাদের গ্রীষ্মকাল যখন এসে হাজির হবে, অনেকগুলো মানে বিদ্যুতের চাহিদা তো হাউস হোল্ডে বাড়েও, এর সাথে সেচের ব্যাপার আছে, সব কিছু মিলে সিরিয়াস একটা চাপ তৈরি হবে, সম্ভাবনা আছে। খুবই দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের সময়ে, সরকার মাত্র তার যাত্রা শুরু করেছে, তার হানিমুন পিরিয়ডে এই ধরনের একটা সংকট এসে হাজির হয়েছে। আমি আশা করি আমাদের নাগরিকরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন এবং সরকারের প্রতি সহানুভূতিশীল থাকবেন যে সরকারের দোষ না এটা, কিছু মিসম্যানেজমেন্ট, কিছু সংকট আমাদের সামনে হয়তো বা আসবে, আমি বলছি না চলেই আসবে, সেই সম্ভাবনা আছে। আমরা যেন একটু সতর্ক থাকি, আমরা যেন একটু মিতব্যয়ী হই। আমাদের অনেকের হয়তো বিদ্যুতের বিল হিসাব করতে হয় না, আমাদের যথেষ্ট আর্থিক সামর্থ্য আছে, তারপর আমরা যেন খানিকটা হলেও চেষ্টা করি, আমরা যেহেতু বাতি কম জ্বালিয়ে যদি সম্ভব হয় সেটা চেষ্টা করি। আমাদের এসির টেম্পারেচার যদি বাড়িয়ে রাখা সম্ভব হয় 24-25-এর দিকে, সেই চেষ্টা যেন নিজের জায়গা থেকে করি। আমাদের ভ্রমণের যদি খুব জরুরি কোনো প্রয়োজন না থাকে, কিছু ভ্রমণ যদি আমরা একটু কমানোর চেষ্টা করি, সেটা আমাদের এই জ্বালানির ওপরে চাপ কমাতে পারে। এই জিনিসগুলো আসলে একটু ইমিডিয়েটলি করা দরকার। এটা এই জায়গায় মিড টার্ম এবং লং টার্মেও ঝুঁকি আছে, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স প্রবাহ। আমরা জানি মধ্যপ্রাচ্যে যদি ধরনের অস্থিতিশীলতা তৈরি হয় এবং সেটা যদি একটু লম্বা সময়ের জন্য থাকে, তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে ওখানকার অর্থনীতি যখন চাপে পড়ে যাবে, আমাদের নতুন করে কর্মী যাওয়া বন্ধ তো হবেই, আমাদের ওখানে থেকে যাওয়া কর্মীরা অনেককেই ফেরত আসতে হবে। এর বাইরেও যেটা হতে পারে সেটা হচ্ছে যখন এ ধরনের সংকট হয়, তখন ওখান থেকে রেমিটেন্সের ফ্লো কমে যেতে পারে। গত কয়েক মাসও বেশ ভালো ফ্লো হচ্ছিল, কিন্তু সেটা কমে যাওয়ার ঝুঁকি আছে। সো এরকম একটা প্রেক্ষাপট আছে আমাদের সামনে, মানে আমাদের ফরেন কারেন্সি আর্নিং কমে যাবে, ওদিকে আমাদের আবার জ্বালানি কেনার জন্য ফরেন কারেন্সির ব্যবহার বেড়ে যাবে একই পরিমাণ জ্বালানি কেনার জন্য, কারণ এর মধ্যে জ্বালানির দাম বেড়ে গেছে। আর শুধু সেটা না, আরেকদিন এটা নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি যখন বাড়তে থাকবে। বেশ দীর্ঘ একটা সময় আমাদের অর্থনীতি খুব স্থবির হয়েছিল, শুধু আমি ইন্টারিমের কথা বলছি না, শেখ হাসিনার শেষ সময়ের কথা বলছি, লুটপাটের কারণে। সো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, একটা গণতান্ত্রিক সরকার এবং যে সরকারটা জনগণের জন্য কাজ করতে চায় বলে জনগণ বিশ্বাস করে, সেখানে ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেটাও জ্বালানির ওপরে চাপ এমনিতেই তৈরি করার কথা ছিল। আর এখন এই সংকটে সেই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি বাড়তে থাকে, জ্বালানির দাম যদি অনেক বেড়ে যায়, সেটা ইউরোপ আমেরিকাতেও ইম্প্যাক্ট ফেলতে পারে। সেটা যদি পরে আমাদের যে এক্সপোর্ট আছে, সেই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। সো মধ্য এবং দীর্ঘমেয়াদে অনেক কিছু ঘটতে পারে। তবে আমরা আশা করতে চাই, অন্তত আমাদের ক্যালকুলেশন সেভাবেই বলে যে খুব লম্বা একটা যুদ্ধ অ্যাফোর্ড আমেরিকা ইসরায়েলও করতে পারে না, ইরানও পারে না। এটা শেষ হোক,
দ্রুতই শেষ হোক, এটা সবার জন্যই ভালো হবে। কিন্তু আমরা অন্তত যে কয়েকটা কথা বললাম, ইমিডিয়েট দু একটা স্টেপ আমরা একটু কৃচ্ছ সাধন করি, আমরা একটু কম ব্যয় করার চেষ্টা করি, আমরা একটু গ্যাসের ব্যবহার কমানোর চেষ্টা করি, বাসায় রান্নার ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক একটু কম চেষ্টা করি, আমরা একটু কম বেরোই, আমরা একটু কম বিদ্যুৎ খরচ করি। এটা যদি আমরা সামষ্টিকভাবে করতে পারি তাহলে এটা আমরা আমাদেরকেই আসলে সাহায্য করব, আমরা সরকারকেই সাহায্য করব। এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার, খুবই বড় ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার। এই সরকার জনগণের জন্য কাজ করতে চায় এবং এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই আবারও ক্ষমতায় যেতে চায়। ইয়াস, প্রত্যেকটা সরকারই চাইবে যতবার সম্ভব জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে, দায়িত্বে যেতে। সুতরাং যেহেতু জনগণের ম্যান্ডেটটাই সে আবার দায়িত্ব পেতে চায় দেশ শাসনের, দেশ পরিচালনার, তাই সে জনগণের জন্য কাজ করতে চাই। আস্থাটুকু যেন সরকারের উপর আমরা রাখি এবং সরকারকে সমর্থন করি। এই সরকারকে সমর্থন মানে আসলে নিজদেরকেও সমর্থন। সরকারের উপরে চাপ কম যদি হয় সেটা আমাদের জন্যই আখেরে ভালো হবে। আমি আশা করি আমাদের নাগরিকরা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবেন।